আমার মেয়ে নেশা প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠতো তখন কেমন যেন মনে হতো ও ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতো। আমি জিজ্ঞেস করতাম, কিন্তু আমাকে কোনো উত্তর দিত না। আমি ওকে দেখে অবাক হতাম। একদিন সমস্ত সত্যি জানার জন্য রাতে আমি নেশার ঘরে লুকিয়ে পড়ি, কিন্তু হঠাৎ আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যখন আমার মেয়ে নেশা নিজের। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার গ্রামের বাড়িতেই থাকি। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছে। আমার সাথে এখন আর আমার স্বামীর কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে নেশার বয়স এখন প্রায় 16 বছর। আমি গ্রামের ছোট একটা ঘরে ওদেরকে নিয়ে থাকি। আমার ছেলের বয়স প্রায় 9 বছর। আমার ছেলে আমার সাথেই থাকে, কিন্তু নেশা আলাদা রুমে থাকে। ও এখন ক্লাস 10-এ পড়ে। ও যখন স্কুলে যায় বেশ হাসি খুশি হয়ে স্কুলে যায়, কিন্তু যখন ঘরে ফিরে কেমন যেন মনমরা হয়ে ঘরে ফিরে। আমি ওকে বারবার জিজ্ঞেস করি, কি হয়েছে নেশা? কিছু বল। আজকাল কেমন যেন তুই অনেক পাল্টে গেছিস। আমার সাথে ঠিকমতো কথা বলিস না। মাকে বল কি হয়েছে। গম্ভীর সুরে নেশা আমাকে উত্তর দিল, বললাম তো কিছু হয়নি মা, কেন বারবার আমাকে বিরক্ত করছো? মেয়ের এমন উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার ছেলে মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি। এখনো নেশা আমার চোখে চোখ রেখে কথা বলেনি, কিন্তু আজ এই মেয়েটাকে আমি চিনতে পারছি না। ও কি সত্যি আমার নেশা? মনটা ভীষণ খারাপ হলো। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। মেয়েটা বড় হয়ে গেছে, এখন হয়তো আমার এমন প্রশ্ন ও বিরক্ত হচ্ছে, সেজন্য আমার সাথে এমন ব্যবহার করছে। আমি সব সময় একটু বেশি সবকিছু নিয়ে ভাবি। নিজের মেয়েকে অন্যের সাথে মেলামেশা করতে দেইনি। আমার মেয়ে নেশার কোনো বান্ধবী বন্ধু কেউ নেই, কারণ ও কার সাথে কথা বলে না বলে সবকিছু আমার ছেলে রোহিত এসে আমাকে বলে। নেশার সমস্ত ডিটেল আমার কাছে থাকে, কারণ আমি একবার ঠকেছি। আমি চাই না আমার মেয়েটা জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিক। আজ থেকে 19 বছর আগে আমার বিয়ে হয় সিদ্ধার্থের সাথে। আমাকে পেয়ে অনেক খুশি হয়েছিল, কারণ আমাদের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম সিদ্ধার্থের সাথে। আমার সাথে 7 জন্ম থাকার প্রতিজ্ঞা করেছিল সিদ্ধার্থ। মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তাকে, সংসারটাও আগলে রেখেছিলাম। নিজের মন মতো সংসার গড়ে তুলেছিলাম। হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় এসে আমার সমস্ত স্বপ্নের বাড়ি তছনছ করে দেয়। যেদিন থেকে অফিসে কাজে জয়েন করে সিদ্ধার্থ, সেদিন থেকে শুরু হয় কালবৈশাখী ঝড়ের প্রভাব। অফিসের নিজের প্রিয়ের সাথে সম্পর্ক গড়ে তুলে সিদ্ধার্থ। প্রথম প্রথম আমি কিছু জানতাম না। এভাবে দিন চলতে থাকে। আমার একটা ছেলে আর একটা মেয়েও হয়ে যায়। দুটো সন্তান নিয়ে যখন সিদ্ধার্থের এই ডিসিশন শুনি, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। প্রথমে ভেবেছিলাম সিদ্ধার্থ আমার সাথে মজা করছে, কিন্তু অবশেষে সত্যিটা সামনে চলেই এলো। 10 বছরের মেয়ে নেশা আর ছোট ছেলে রোহিতকে সামনে যখন প্রিয়াকে বিয়ে করে বাড়িতে তুলে, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। যাকে ভালোবেসে বাড়ি ছাড়লাম, বাবা মা আমাকে এখানে বিয়ে দিতে চাননি, তাই সবার বিরুদ্ধে সিদ্ধার্থের সাথে পালিয়ে এলাম। আজ সেই সিদ্ধার্থ চোখের পলকের মধ্যে আমাকে ফর করে দিল। অবশ্য সে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে বলেনি, আমি নিজের ইচ্ছেতেই চলে এসেছি এখানে। এটাও সিদ্ধার্থের একটা জমি। এখানে একটা কাঁচা ঘর বানিয়ে আমরা মা মেয়ে ছেলে থাকি। সিদ্ধার্থ নিজের ছেলে মেয়ের সমস্ত খরচ বহন করে। আমাদের সম্পর্কটা ঠিকই আছে, শুধু দেখাশোনা আর হয় না। আগের মতো ভালোবাসা আদান প্রদান হয় না। এখানে একটা সরকারি স্কুলে আমার নেশাকে ভর্তি করি। রোহিতও একই স্কুলে যায়। ধীরে ধীরে নেশা বড় হতে থাকে, এমনকি মনে হয় এখনো উপযুক্ত মেয়ে হয়ে গেছে। মাঝে মাঝে ওকে নিয়ে ভীষণ ভয় হয় আমার। কি করছে, কোথায় যাচ্ছে মেয়েটা? কখনো কখনো রোহিত জানতে পারে না নেশা কোথায় যায়। রোহিত যখন ক্লাস থেকে, তখন নেশা স্কুল থেকে ছুটি নিয়ে বাইরে যায়। আবার স্কুল ছুটির সময় স্কুলের সামনে রোহিতের জন্য অপেক্ষা করে।
রোহিত সবকিছু চুপি চুপি আসে আমাকে বলতো, কিন্তু স্কুলের ভেতর নেশার কোনো ছেলে অথবা মেয়ে বন্ধু ছিল না। ও সব সময় একা একা থাকতো। রোহিতের এমন কথায় আমার ভীষণ ভয় হয়। আমার ঘরে দুটো রুম ছিল। এক রুমে আমরা মা ছেলে থাকতাম, আর অপর রুমে থাকতো নেশা। অবশ্য বাইরের কেউ এসে আমার ঘর না ছুঁয়ে নেশার ঘরে যেতে পারবে না। নেশার বেডরুমটা ছিল ভেতরে, আর আমরা মা ছেলে হলেই ঘুমাতাম। প্রতিদিন সকালে নেশা যখন ঘুম থেকে উঠতো তখন আমি ওর দিকে তাকিয়ে থাকতাম, কারণ মেয়েটা কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। প্রথম প্রথম আমি শুধু দেখেই যেতাম, ওকে কিছু জিজ্ঞেস করতাম না, কারণ আমি কি জিজ্ঞেস করবো ওকে? ওর ঘরে যে কোনো ছেলে আসে না সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে কি হয়েছে মেয়েটার? কিছুদিন থেকে ওর অদ্ভুত কিছু চলাফেরা দেখে আমার কেমন অজানা একটা ভয় মনের মধ্যে চলে এলো। মেয়েটা আমার কাছে কি কিছু লুকোচ্ছে? যেভাবেই হোক সত্যিটা আমাকে জানতেই হবে। ওকে জিজ্ঞেস করলে আমার সাথে চেঁচিয়ে দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলে। একদিন রাতে আমি নেশার ঘরে লুকিয়ে পড়ি সত্যিটা জানার জন্য। মা হিসেবে এই সত্যিটা জানা আমার খুবই জরুরি, কারণ এখন আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই আমার সত্যিটা যেভাবেই হোক জানতেই হবে। ওর বাবা তো থাকতেও নেই, শুধু যে ভরণ পোষণ দিয়ে বাবা হওয়া যায় তা না। যখনই আমি ওর ঘরে লুকিয়ে পড়ি তখন নেশা ঘুমিয়েছিল। আচমকা ওর ফোনে একটা কল এলো। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নেশা ফোনটা রিসিভ করে। আমি বসে বসে সব কিছু দেখছিলাম। ফোনের অপারের কথাগুলো আমি শুনতে না পারলেও নেশার কথাগুলো ঠিক শুনতে পাচ্ছি। কাকে যেন বলছে, ও আজকের জন্য আমাকে মাফ করে দাও, কারণ আজকে আমার ভীষণ থার্ড লাগছে। দোহাই দিয়ে বলছি, আমাকে আর এভাবে শাস্তি দিও না। আমার পক্ষে এসব সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। আমাকে আর মুক্তি দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এমন করছো? দোহাই দিয়ে বলছি, এই ভিডিওটা ডিলিট করে দাও আর আমায় মুক্তি দাও। আমি এসব করতে করতে প্রায় অসুস্থ হয়ে পড়ছি। এরপর আমাকে যদি এমন করতে বলো তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব, কারণ আমার মায়ের সব জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এই বলে ফোনটা কেটে দেয় আর বিছানায় বসে কান্না করতে থাকে। ফোনের মধ্যে বারবার কাউকে ভিডিও ডিলিট করার কথা বলছিল, কিন্তু সেটা কি আমার মেয়ে কি কোনো খারাপ কাজ করেছে? কথাটা মনে হতেই মনে হলো কেউ আমার কলিজায় হাতুড়ি দিয়ে আঘাত করলো। নিজেকে আর লুকিয়ে রাখতে না পেরে বেরিয়ে এলাম। নেশা, সত্যি করে বল, কি হয়েছে? কার সাথে ফোনে এইভাবে কথা বলছিলি? আমাকে দেখে নেশা ভূত দেখার মতো চমকে উঠছে। মা, তুমি আমার ঘরে? তুমি এখানে কখন এলে? আমি যখনই আসি সত্যিটা তুই আগে বল, কি হয়েছে? আর কোন ভিডিওর কথা বলছে? কে বলছে তোকে? আর প্রতিদিন রাত তুই এই ঘরে কি করিস? আমার প্রশ্ন শুনে নেশা হাউমাউ করে কেঁদে দেয়। আমার গলা জড়িয়ে ধরে বলে, মা, আমি কোনো পাপ করিনি, কিন্তু এখন করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করো মা। আমি জানি না তোমাকে কিভাবে বলবো। স্কুলের বাথরুমে একটা ছেলে নিজের মোবাইলের ক্যামেরা অন করে লাগিয়ে রেখেছিল। আমি বাথরুমে গিয়েছিলাম আর আমার সমস্ত ভিডিও রেকর্ড করে প্রতিদিন ও আমার সাথে ব্ল্যাকমেল করে। আমাকে বলে আমি ভিডিও কলে খারাপ। মা, আমি তোমাকে বলতে পারছি না, আর আমাকেও ওর কথা মতো সব কিছু করতে হয়, তা না হলে ও আমাকে ভয় দেখায়। আমার ভিডিওগুলো ফেসবুকে আপলোড করে দেবে, যাতে সারা দুনিয়া আমার এই ভিডিও দেখতে পায়। আমি কিছু বুঝতে পারিনি, সেজন্য ওর কথা মতো ও যা বলেছে আমি সমস্ত জঘন্য কাজ করেছি। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। তুমি আমাকে ভুল বুঝবে তাই তোমাকেও কিছু বলতে পারিনি। এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে মা, মরা ছাড়া আমি আর কোনো রাস্তা পাচ্ছি না। নেশার কথা শুনে
আমার ভীষণ রাগ হলো মেয়ের উপর। কেন প্রথমে এইসব আমাকে বলল না? যদি বলতো তাহলে অনেক আগেই ওই ছেলেটার সমস্ত পর্দা ফাঁস করে দিতাম আমি। আমার মেয়ের থেকে ওই ছেলেটার সব ডিটেলস নিয়ে আমি থানায় যাই। এভাবে ব্ল্যাকমেল করার জন্য পুলিশের কাছে কমপ্লেন করি। তারপর পুলিশ নিয়ে ওই ছেলেটার বাড়িতে যাই। পুলিশ থাকাকালীন ওর ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট করা হয়। পুলিশ ওকে ধরে নিয়ে যায়, কারণ ওর বয়স 18+ ছিল। একটা নির্দোষ মেয়েকে ব্ল্যাকমেল করার জন্য 70,000 টাকা জরিমানা করা হয়, আরও 3 মাসের জেল হয়। সেই থেকে আমার মেয়ে আবারও সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করে। আমি ওকে কখনো ঘরে বসিয়ে রাখিনি, সব সময় মনে সাহস দিয়েছি রুখে দাঁড়ানোর ভাবে। এভাবে ভয় পেয়ে ভবিষ্যতে কোনো কথা আমার থেকে লুকিয়ে না রাখে। তবে থেকে আমার মেয়ে অনেক সাহসী হয়ে গেছে। আজ প্রায় ওর বয়স 27 বছর। ও এখন একটা সরকারি স্কুলের শিক্ষিকা। অনেক চেষ্টা করেছিলাম বিয়ে দেওয়ার জন্য, বলে ও নাকি ছেলেদেরকে বিশ্বাস করে না। যদি কখনো কারোর প্রতি ওর বিশ্বাস জাগে তাহলেই তাকে বিয়ে করবে, এই বলে বিয়ের কথা থেকে এড়িয়ে যায়। এখন আর ওর বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বললেও চলে, কারণ আমাদের পারিবারিক অবস্থা আগে থেকে অনেক ভালো। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।